আবির এগিয়ে যায়, ওর কাছে থাকা সব রকম আধুনিক ডিভাইস অ্যালার্ট করে নিল। ক্যামেরার থেকে কিছুটা দূরত্ব রেখে আগে ক্যামেরাগুলো ফিউজ করে নিল আবির, তারপর এগিয়ে যেতে থাকে। শাপলা ব্যাংকের মেন গেটে আসতেই সিকিউরিটিদের দিকে ক্লোরোফর্ম গ্যাস বুলেট থ্রো করে, সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। আবির ব্যাংকের মধ্যে প্রবেশ করে, মুখে মাস্ক ওর। ব্যাংকে প্রবেশ করেই অর্ককে ডান বলার সাথে সাথেই পুরো ব্যাংকের নেটওয়ার্ক সার্ভার অফ করে দিল সে। আবির ব্যাংকের দরজা আটকে দেয়। সবাই আবিরকে দেখে ভয়ে চিৎকার শুরু করে। আবির কোনো কথা বলে না, ডান হাতে থাকা ডিভাইসের একটি বোতাম ও টিপে দেয়। সাথে সাথেই পুরো ঘরের বাতিতে মৌমাছির মতো দেখতে ডিভাইসগুলো বাতির উপর গিয়ে হুল ফোটায়। সাথে সাথে পুরো ঘর অন্ধকার হয়ে পড়ে। আবির বাম হাতের একটি বোতামে চাপ দেয়, সেখান থেকে গোল গোল আকৃতির কয়েকটা ছোট বোম টাইপ দেখতে কিছু জিনিস বের করে। টিকটিক করতে করতে চারপাশে ছড়িয়ে যায়। অন্ধকার রুম সাদা ধোঁয়াতে ছেয়ে যায়। কেউ আর কোনো কিছু টের পাচ্ছে না। ভিতরে যারা আছে তারা সামনের কোনো কিছু খুঁজে পাচ্ছে না। পুরো ব্যাংক এখন অন্ধকার ও সাদা ধোঁয়াতে ভর্তি। আবির একটি চশমা পরে নিল, স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সব ওর প্ল্যানের অংশ ছিল। আবির সোজা ব্যাংকের লকার রুমে চলে আসে। টাকা ভর্তি একটি বিশাল লকার ও দেখতে পেল। ম্যানেজারের টেবিলে থাকা দুটো ব্যাগ নিয়ে সে লকারের সামনে আসে। আবির চারপাশে তাকায়। লকারের ঠিক উপরে একটি অ্যালার্ম ওয়াচ সাঁটানো। আবির বুঝে যায় ব্যাংকের লকারে ভুল পাস দিলেই অ্যালার্ম বাজবে, আর সেটা সোজা নিলয়ের অফিসে চলে যাবে। তখন বুঝে যাবে ব্যাংকে ডাকাতি করা হচ্ছে। আবির ওর ফোন বের করে, জানে এখানকার নেটওয়ার্ক সে নিজেই নষ্ট করেছে। স্বাভাবিকভাবে ওর ফোনেও নেটওয়ার্ক থাকবে না। সে ফোন আবার পকেটে রাখে। বেল্টের সাথে গোঁজা একটি ওয়্যার কাটার হাতে নিল। অ্যালার্ম সিস্টেমের ওয়্যার খুব সাবধানতার সাথে ও কেটে দেয়, কিন্তু পাসওয়ার্ড না দেওয়া অবধি লক খুলবে না। আবির ওর প্ল্যান বি অনুযায়ী প্যান্টের পকেট থেকে একটি ছোট মোবাইল টাইপ ডিভাইস বের করলো। অন অফ দুটো বোতাম আছে সেটাতে। আবির ডিভাইস চালু করতেই চারটে ছোট ছোট চাকার গাড়ি পিস্তলের গুলির মতো সেখান থেকে বের হতে থাকে। আবির তার আধুনিক ডিভাইস অ্যালার্ট করে দেয়। গাড়ির চাকার মতো সেগুলো লকারের সাথে আটকে যায়। আবির তার ফোনের সাহায্যে চাকাগুলো কন্ট্রোল করে। লকারটি চালিয়ে সে বের হয় রুম থেকে। ব্যাংকের মেইন দরজার কাছে আসে আবির। তখনও পুরো ব্যাংক ধোঁয়াতে ভর্তি। আবির মাস্কটি ঠিকমতো মুখে পুরে নিল। তারপর ক্লোরোফর্ম স্প্রে করে সে ব্যাংক থেকে বের হয়। ব্যাংকের মধ্যে এতক্ষণ কি হচ্ছিল বাইরের কেউ জানে না। আবির তাড়াতাড়ি ফোনের সাহায্যে লকার বাইরে আনে। আশেপাশের সাধারণ জনগণ কেবল আবিরের দিকেই বোকার মতো তাকিয়ে আছে। মেইন রাস্তার পাশে একজন পিকআপ ভ্যানের ড্রাইভার পিকআপ সহ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তার কাজে। আবির তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে যায়। তারপর রিশান দৌড়ে আসে অফিসে। নিলয়রা ওর দিকে তাকায়। রিশানের চোখে মুখে চিন্তার ছাপ অনেক বেশি। হাঁপাতে হাঁপাতে বলে, সবকিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে। শাপলা ব্যাংকের ডাকাতি হয়েছে। লকার শুধু উধাও হয়ে গেছে। রাস্তার পাশে পিকআপ ড্রাইভার আহত হয়ে পড়ে আছে। মাত্রই জানলাম আমি। রিশান কথাগুলো শেষ করতেই সেখানে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। ব্যাংক ম্যানেজারের জ্ঞান ফিরতেই সে মাত্র অ্যালার্ম বাজিয়ে দেয়। রিশান লাবণ্যকে নিয়ে বের হতে যাবে। নিলয় তাদেরকে আটকায়। রিশান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ওখানে তোমাদের কারো যাওয়ার দরকার নেই। যে ব্যাংক ডাকাতি করেছে সে এখন ওখানে নেই। এমনি সাধারণ পুলিশদেরকে পাঠিয়ে দাও। আমি চাই ওখানকার সিসি ক্যামেরাতে কি দেখা যাচ্ছে সেটা তো জানতে পারবো। হা হা, ওখানে যেয়ে তুমি কিছুই পাবে না, বরং সেখানকার কোডটা আমাকে দাও। আমি এখান থেকেই বলে দিচ্ছি সেখানে সব ঠিক আছে নাকি পাল্টাচ্ছে। তুমি যে দেখবে ক্যামেরা ব্লক করা হয়েছে, আর প্রমাণ হিসাবে বেগুন ছাড়া কিছুই পাবে না লাবণ্য। তার মানে তুমি কি বলতে চাইছো? সে শুধু ব্যাংকের ডাকাত না, একজন হ্যাকারও। হয়তো আমার মতো। তোমার মতো না, সে অনেক ডেঞ্জারাস। তার ক্যামেরার ক্যাপ লাগানো স্টাইল আর বুদ্ধি দেখে আমি অবাক হয়েছি। এ কোনো ডেভিল বা ব্ল্যাক কোবরার মতো কোনো হ্যাকার না, সে চালাক একজন ডেঞ্জারাস সহ। তাকে কি আটকানো যাবে না? চেষ্টা তো করাই যায়। ভাবতে হবে। এখন আপাতত ইনভেস্টিগেশন শুরু করা হোক। অর্ককে ডাক দে মাসুম। ওকে ভাই। এদিকে আবির পিকআপ চালিয়ে সেই জঙ্গলের মধ্যে আসে।
অর্ক নেটওয়ার্ক সিস্টেম চালু করে দিয়েছে অলরেডি। আবির তাড়াতাড়ি রিফাতকে সেখানে কল দিয়ে ডাকে। অর্ককে আবির ফোন দেয়, কিন্তু অর্ক ওয়েটিংয়ে থাকারই কথা, কারণ নিলয় তাকে ফোন করেছে, অফিসে ডাকছে তাকে। নিলয়ের সাথে অর্ক কথা বলার সময় অর্ক দেখে আবির তাকে কল করেছে। নিলয়কে সে বলে, ভাই আমি আসছি একটু পরেই। অর্ক ফোন কেটে দেয়। আবিরের ফোন রিসিভ করে সে। আবির তাকে জানায় জঙ্গলের মধ্যে চলে আসতে। অর্ক তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিলয় অনেকটাই অবাক হয়েছে অর্কের এমন কাজে, কারণ অর্ক কখনো নিলয়ের সাথে পুরো কথা শেষ না করে ফোন কাটেনি। কিন্তু আজ যেন অর্কের বেশ তাড়া আছে। অর্ক তাড়াতাড়ি বের হয় বাড়ি থেকে। আবিরের দেওয়া লোকেশনে সে চলে আসে। আবির জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। রিফাত আসলো ওর কাছে। কিছু সময় পর অর্ক আসে। রিফাত আর অর্ক এসে দেখে বিশাল একটি ব্যাংকের লকারের পাশে আবির দাঁড়িয়ে আছে। অর্ক তাড়াতাড়ি লকারের কাছে যায়। একটি পাসওয়ার্ড শো আপের অপশন দেখতে পায় সে। অর্ক সেখানে গিয়ে দাঁড়াতেই আবির বলল, লকটি বোম দ্বারা নিয়ন্ত্রিত। ভুল পাস 3বারের বেশি দিলে ব্লাস্ট হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি উড়ে যাবে, কিন্তু লকারের কোনো ক্ষতি হবে না। একবার ব্লকে পড়লে আগামী 1 মাস লকার খোলা অসম্ভব, কিন্তু আমার মতো ভিলেনের কাছে এটা 10 মিনিটের ব্যাপার। ব্যাংকে কত কোটি টাকা থাকবে? শাপলা ব্যাংকের তথ্য অনুসারে লকার আছে এখন প্রায় 100 কোটি টাকার মতো। এত টাকা সব আমাদের? সব তোদের। আবির আর কিছু বলে না। সে ওর ফোন বের করে, পাসওয়ার্ড খোলার চেষ্টা করতে থাকে। ওদিকে নিলয় অনেকটাই অবাক হয়ে আছে। কে এই ভিলেন? ভিলেন কেন এমন করছে? আসলে সে কি চায়? নিলয় সহ ওর সাথে থাকা সবাই কথাগুলো ভাবছে। নিলয় রুম থেকে বের হলো, নেহার সামনে আসে। কোথায় যাচ্ছ তুমি? ব্যাংকের সামনে। আমি সেখানে না গেলে কিছুই বুঝতে পারবো না। কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো, কিন্তু আমি আন্দাজ করতে পারছি না। কেউ তো আছে যে গোপনে টেকনোলজি চরম ব্যবহার করছে, আর করবেই। তাকে থামাতেই হবে আমার। আমরা সবাই আসছি তোমার সাথে। আপাতত তোমরা সবাই যে যার মতো করে বাড়ি চলে যাও। এলান আর আমি যাব, প্লিজ। নিলয় চুপ থেকে এলানকে বের হয়ে আসতে বলল। সবাইকে অফিসে রেখে নিলয় বের হয়। দুজনে শাপলা ব্যাংকের দিকে যেতে থাকে। অপরদিকে আবির কাউন্টডাউন শুরু করে দিয়েছে। এটাই শেষবার পাসওয়ার্ড দেওয়া, কারণ অলরেডি সে 2বার দিয়ে ফেলেছে। আর বরাবরই কোনো না কোনো কারণে পাসওয়ার্ড ইনভ্যালিড হয়ে যায়, কিন্তু এবার আবির তা হতে দেবে না। 1 2 3 বলতেই ধপ করে একটা শব্দ হলো। ব্যাংকের টাকা ভর্তি সিন্দুক খুলে ফেললো। তাকিয়ে দেখে সেখানে টাকা সাজিয়ে রাখা আছে। অর্ক তাড়াতাড়ি 2 হাত দিয়ে টাকা বের করে নাকের কাছে টাকা নিয়ে গন্ধ শুকতে থাকে। আবির মুচকি হাসে। রিফাত প্রশ্ন করে, তুই হাসিস কেন? মানুষ দুটো জিনিসের গন্ধে বেশি আকৃষ্ট হয়। প্রথমটা হলো টাকা, আর দ্বিতীয়টা হলো ভালোবাসা আবদ্ধ থাকা প্রেমিক বা প্রেমিকার শরীর। তুই কোন গন্ধে আকৃষ্ট হয়েছিস? রক্তের। কুকুরগুলো দেখেছিস? রাস্তার পাশে পড়ে থাকা রক্তের গন্ধে চারপাশে ভিড় জমায়। জিভ দিয়ে রাস্তায় পড়ে থাকা রক্তগুলো চেটে পুটে খায়। কুকুরগুলো ঘেউ ঘেউ করে না। একটা শকুন যখন পচা মাংসের গন্ধে নিচে নেমে আসে, সে নীরবে মাংস খুবলে খায়। পৃথিবীতে সবচাইতে নিম্নমানের অহংকার হলো চেহারা নিয়ে গর্ব করা, শরীর নিয়ে গর্ব করা। আমরা মানুষের শরীরের আকর্ষণে কাছে আসি। এই শরীর তো একটি কাঠির মতো। চামড়াটা কেবল একটা কস্টিউম। সৃষ্টিকর্তা এই কস্টিউমকে সাদা প্রলেপ আর কালো প্রলেপ দিয়ে লেপে দিয়েছে, আর তাতেই কত না বড়াই করি। মৃত্যুর কয়েকদিন পরে মানুষের শরীরের কিছু জায়গা সবুজ হয়ে যায়। মানুষের অঙ্গে থাকে এনজাইমগুলো নিজেদের হজম করা শুরু করে। সাধারণত ব্যাকটেরিয়াদের সাহায্য নিয়ে মানুষদের পচতে থাকা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কারণ সেখানে পিউট্রেসাইন সৃষ্টি হয়। মৃত্যুর কয়েক সপ্তাহ পরে মানুষের শরীরের 60% সুপকিটেরা হজম করে ফেলে। মানুষের রং তখন বেগুনি থেকে কালো হতে থাকে, কারণ ব্যাকটেরিয়ারা মানুষের মৃতদেহকে পচাতে থাকে। মানুষের শরীর যদি 50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখা হয়, 4 মাসের মাথায় তার শরীরের নরম কলা পচে যাবে, আর শেষ পর্যন্ত বাকি থাকবে আপনার কঙ্কাল। কি হলো তোর? এভাবে কথা বলছিস কেন? নেশায়, তবে টাকার নয়, রক্তের নেশায়। আমি সাইকো হয়ে গিয়েছি। থাম তো, চল টাকা নিয়ে চলে যাই।
আমি তো টাকা নেব না, এগুলো সব তোদের জন্য। শুধু সেখান থেকে 5 কোটি টাকা আমার লাগবে। মাত্র 5 কোটি টাকা? 100 কোটি টাকার মধ্যে হিসেব করলে তুই পুরোটাই নিতে পারিস। 5 কোটি টাকা দিয়ে কি হবে? নিয়াজ আর মুয়াজ চাচার মুখের উপর ছুঁড়ে মারবো। একটি পিস্তল কিনবো, একটি ছুরি, একটি বেসবল স্টিক আর একটি হাতুড়ি। কি? ওরা দুজনেই লাফ দিয়ে ওঠে আবিরের কথাগুলো শুনে। আবিরের চোখের দিকে তাকায় ওরা। আবিরের চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে। আবির কোনো কথা বলল না। সে অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা নিয়ে চলে আসে সেখান থেকে। নিলয় এলান ব্যাংকের সামনে আসলো। রাত 12টা পার হয়ে গেছে। ঢাকার শহর, রাত 12টা কিছুই না। রাতের শহরটা চাকচিক্য মনে হলেও ফুটপাতে থাকা মানুষগুলোর ভিতরের কষ্ট কিছু মানুষদের ঘুমাতে দেয় না। নিলয় ব্যাংকের সামনে এসে দেখে অনেকগুলো পুলিশ এখানে। এলান বলে, Can I go inside? No, because the police will not allow ordinary people like us to enter. Oh, I understand. চলো রাস্তার আশেপাশে খুঁজে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। এলানকে সাথে নিয়ে সে মেইন রাস্তায় আসলো। এখানে ছোট ছোট চাকার দাগ পড়ে আছে। নিলয় বলল, লকারটা টেনে নিয়ে যাওয়া হয়েছে, এখানেই দাগ শেষ। তার মানে গাড়িতে এখান থেকেই তোলা হয়েছে। তাহলে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক। নিলয় আর এলান এগিয়ে যেতে থাকে গাড়ি নিয়ে। কিছু দূর আসতেই একটি বিশাল ব্রিজ দেখতে পেল। নিলয়ের পরিচিত এই ব্রিজটি। ব্রিজের কাছে এসে সে গাড়ি ব্রেক করে। ব্রিজের ওপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। একজন বৃদ্ধ আর বৃদ্ধার কথা মনে পড়তে থাকে নিলয়ের। ব্রিজের কিনারায় গিয়ে সে পানি দেখতে থাকে। হঠাৎ এলান বলল, বস, look at that. নিলয় এলানের হাতের ইশারা বরাবর তাকালো। ব্রিজের এক প্রান্তে একটি মেয়ে ব্রিজের উপরে একদম কিনারাতে দাঁড়িয়ে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। নিলয় আর এলান দৌড়ে গাড়িতে এসে বসে। গাড়ি স্টার্ট করে মেয়েটার দিকে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক এমন সময় একটি বিশাল গতিতে আসা বাইক ওদের গাড়িকে পাস করে মেয়েটার কাছে গিয়ে জোরে ব্রেক করে। বাইকের পিছনের চাকা কিছুটা উপরে উঠে যায়। এলান বিড়বিড় করে বলে, Wow, what a stand. নিলয় গাড়ি চালিয়ে দ্রুত সেখানে আসে। বাইকে থাকা ছেলেটা তাড়াতাড়ি মেয়েটার কাছে যায়। হাত ধরে টেনে নিচে নামিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল গালে। নিলয়েরা গাড়ি থামিয়ে ওদের দিকে আসতে থাকে। বাইকারটি হেলমেট না খুলেই জোরে জোরে বলল, মৃত্যু কখনো নিজের ইচ্ছেতে হয় না। তোমার গায়ে একটি বিষ পিঁপড়া কামড় দিল, তুমি তাকে পিষে মেরে ফেললে। তার মৃত্যুটা তোমার দ্বারা সৃষ্টিকর্তা নিয়েছে, সে কারণেই তোমাকে সে কামড় দিয়েছিল। কিন্তু একটা পিঁপড়ের কামড়ের জন্য বাকি পিঁপড়াকে মারাটা ঠিক না। কারো আঘাত দেওয়ার আগে ভাবতে হবে সে আঘাত পাওয়ার যোগ্য কিনা। জীবনে সমস্যা বলতে কিছু নেই। সমস্যা তখন হয় যখন আমরা তার সমাধান খুঁজে পাই না। আর মৃত্যু কখনো সমাধান হয়ে যায় না। বিশেষ করে নিজের মৃত্যু নিজে নেওয়ার ব্যাপারটা তো কখনো সমাধানের পর্যায়ে পড়ে না। প্রেমে কষ্ট পেলে সুইসাইড করি। নানা ক্রাইসিসের মধ্যে জীবন পার হতেই পারে। তাই বলে কি মরে গেলে সব ঠিক হয়ে যাবে? এটা ভাবা ঠিক না। আল্লাহ মানুষকে সমস্যা, কষ্ট, রাগ, আবেগ দিয়ে বারবার পরীক্ষা করে থাকেন। তাই বলে কি আমরা দাজ্জালের অনুসারী হব? নিজেকে মেরে ফেলবো? হাউ ফানি। নিজেকে মারার দরকার নেই। আপনি আবার সেখানে উঠুন, আমি নিজেই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। আজব মানুষের চিন্তাধারা। মেয়েটি হেলমেট পরিহিত লোকটার দিকে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, প্যান্টের সাথে হাই কনভার্স শু, নতুন কেনা বাইক। লোকটির সামনে তাকালো। দুজন লোক এগিয়ে আসতে থাকে সেদিকে। মেয়েটি কাঁদছে। নিলয় আর এলান লোকটার বলা কথাগুলো শুনছিল। নিলয় অবাক হয়ে ভাবে লোকটার কথাগুলো। লোকটা নিলয়দেরকে আসতে দেখে চলে আসার প্রস্তুতি নিচ্ছিল। কয়েক পা চলে আসতেই নিলয় পিছন থেকে ডাকে তাকে। এই যে শুনুন। লোকটা থেমে যায়, পিছনে ঘুরে তাকায়। নিলয় দেখে লোকটার কাঁধে একটি ব্যাগ, পাশে নতুন একটি R15 বাইক, মাথায় হেলমেট পরা। লোকটা ঘুরে দাঁড়াতেই ওরা দুজন কাছাকাছি এসে দাঁড়ালো। নিলয় বলল, ধন্যবাদ আপনাকে মেয়েটিকে বাঁচানোর জন্য। আপনাকে দেখার ইচ্ছে জাগছে। কিছু মানুষকে অদেখাতে কল্পনা করা উচিত, এতে আগ্রহ বাড়ে। ইন্টারেস্টিং ম্যান। এই নিলয় প্রথম কারো দেখার জন্য প্রকাশ করলো।
মানুষের আবার ইচ্ছের শেষ আছে নাকি? আমার স্টাইলে হাসি দিলেন, মানুষটাকে দেখার ইচ্ছাটা আরও বেড়ে গেল। ওকে। লোকটা মাথা থেকে হেলমেট খোলে। নিলয় দেখে ফর্সা করে একটি ছেলে বেশ সহজ সরল চাহনি নিয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় হাত বাড়িয়ে বলল, আমি নিলয়, ও অ্যালান। আমি আবির। ধন্যবাদ মেয়েটাকে বাঁচানোর জন্য। এই মেয়ে, তোমার সমস্যা কি? মরতে যাচ্ছিলে কেন? বাড়িতে সৎ বাবা সব সময় আমাকে ধরে মারে, মাকেও ধরে মারে, সব কাজ করে দিই, তবুও আমার ওপর সৎ বাবার নির্যাতন লেগেই আছে। আজ একটু ভুল করে বলে মা অভিমান করে বলেছে, তুই মরে যাস না কেন, এই জন্য চলে এসেছি বাড়ি থেকে। আচ্ছা, আমি তোমার বাবার সাথে কথা বলবো। না, তারা আরো আমাকে মারবে। তাহলে তাকেই মেরে ফেলা উচিত। ঠিক, এমন মানুষদের বেঁচে থাকতে নেই যারা অন্য কারো জীবনের মূল্য বুঝে না। ওকে বাই ব্রো, আমার কাজ আছে। আপনি দারুণ বাইক চালাতে পারেন। এরা কারা হতে পারে? নিলয় নামের লোকটার সাথে এলান মানে বিদেশি ছেলেটা কেন? ওদিকে টয়েন বিদেশি, এলান বিদেশি, ব্যাপারটা কি? আবির এলানের দিকে তাকালো। ছেলেটা বিদেশি। আবির মনে মনে বলল, হ্যালো নিলয় ব্রো, আপনি কি করেন? আপনার মতো পরোপকার। আচ্ছা, দেখে মনে হচ্ছে আমরা অনেক পরিচিত, তুমি করে বলি। ওকে। আবির আর দাঁড়ালো না, বাই বলে সেখান থেকে চলে আসে। নিলয় আর এলান আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবিরের মাথায় এখন রক্তের নেশা চেপেছে। সে বাইক চালিয়ে ফারিয়ার নাম্বার ট্র্যাক করে সেই লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর সোজা গ্রামে যাবে। সাজ্জাদ, শাহিন, নাইম, ফারাদের সাথে ও দেখা করবে। দেখা করাটা যে ওদের জন্য আজ ভয়ঙ্কর হতে যাচ্ছে তা কেউ কল্পনা করেনি। এদিকে নিলয় মেয়েটাকে গাড়িতে ওঠায়। মেয়েটা কাঁদছে তখনও। নিলয় মেয়েটার নাম জিজ্ঞাসা করে। মেয়েটির নাম সুমি। সে তার সৎ বাবার কাছে থাকে। সৎ বাবার পরিবার সুমিকে প্রতিনিয়ত নির্যাতন করে থাকছে। নিলয় আজ সুমিদের বাড়ি যাচ্ছে। বেশ কিছু সময় পর ওরা তিনজন সুমিদের বাড়িতে এসে পৌঁছালো। 2 তলা একটি বাড়ি। ভিতর থেকে একজন মহিলার আত্মচিৎকার ভেসে ওঠে। সুমি গেটের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল, ওরা আমার মাকে মারছে, কিছু ভুল হলেই ওরা এরকম করে নির্যাতন করে, আমার মাকে বাঁচান। চিন্তা নেই, আজকের পর তোমার সৎ বাবা কাউকে কিছু বলবে না। নিলয় বাড়ির মধ্যে এগিয়ে যায়। তারপর আবির ফারিয়ার নাম্বার ব্যবহার করা লোকেশনে চলে এসেছে। একটি বিশাল গলি। গলির 2 ধারে ছোট ছোট করে বাড়ি বানানো। বোঝাই যাচ্ছে এটা একটি বেশ্যালয়। বাড়ির সামনে মেয়ে দাঁড়ানো। এক একজন পুরুষ আসছে। যাকে ভালো লাগছে মেয়ে নিয়ে তার ঘরে চলে যাচ্ছে। আবির বাইক রেখে গলির মধ্যে প্রবেশ করলো। তারপর আবির বাইক চালাচ্ছে। এতক্ষণে পুরো দেশে ছড়িয়ে গেছে খবরটা যে শাপলা ব্যাংকে 100 কোটি টাকা ডাকাতি হয়েছে। কিন্তু কে করেছে তার কোনো হদিশ কেউ পাচ্ছে না। কে বা কারা করেছে সেটাও কেউ জানে না, কারণ ব্যাংকের আশেপাশে সহ ব্যাংকে থাকা সব রকম সিসি ক্যামেরা ড্যামেজ করে নিয়েছে। সবাই বুঝে গিয়েছে ডাকাতিটা প্ল্যান করেই করা হয়েছে, আর এর পিছনে একজন বড় মাপের হ্যাকার আছে। কয়েক বছর আগের ঘটা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। তবে এবার ডেভিলের জায়গাতে হ্যাক করছে ভিলেন, আর ভিলেন আরো বেশি ভয়ঙ্কর। আরিয়া বসে আছে, পাশে আমান বসে আছে। ওদের আশেপাশে কয়েকজন লোক দাঁড়ানো। সামনে কাজী সাহেব বসা, আর ওরা সবাই কাজী অফিসের মধ্যে বসে আছে। আমান একজন পতিতাকে বিয়ে করছে। আরিয়া আমানের এমন মহৎ স্বভাবটা খুব বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছে। আমান আরিয়ার হাত ধরল। পিছনে আমানের অফিসের কয়েকজন বিশ্বস্ত কাজের লোক, বন্ধু বিষ্ণু সহ আরও 2-1 জন আছে। আরিয়ার হাত ধরতেই আরিয়া যেন একটু কেঁপে উঠল, কারণ আরিয়া জানে এই হাত ধরাটা হলো ভরসার। আমান আস্তে গলায় বলল, তুমি এখনো বলতে পারো আমাকে বিয়ে করতে চাও না, তাহলে জোর করে কখনো তোমাকে আমার করে নেব না। আরিয়া নিস্তব্ধ চাহনি দিয়ে আমানের দিকে তাকায়। আরিয়ার চোখে পানি। আমান বুঝে যায় আরিয়াও তাকে ভালোবাসে। আমান একটু মুচকি হাসল। দুজনে বিয়ে করে ফেলে। তারপর নিলয় আর এলান এসেছে মেয়েটার বাড়িতে। 1 তলা একটি বাড়ি। বাড়ির উঠোনে আসতেই ভিতর থেকে মেয়েটার মায়ের চিৎকার শোনা যায়। মেয়েটা দৌড়ে যেতে থাকে ওদিকে।
নিলয় আর এলানো যায় সেদিকে। ঘরের দরজা দিয়ে মেয়েটার মাকে পেটাচ্ছে তার বর। মেয়েটা চিৎকার করে ডাকলো, মা, কুত্তার বাচ্চা তোমাকে মারে, ওকে খুন করে দেব আমি। খা মেয়ে, তুই না মরতে গিয়েছিলি, আবার আসিস কেন? তোর নানার সম্পত্তি যা ছিল আগের জামাইকে দিয়েছি এইগুলোর জন্য তোর মাকে বিয়ে করা। তোর নানা মারার আগে সব অন্যদের দিয়েছে, তোর মাকে কিছুই দেয়নি। তোদেরকে মেরেই ফেলবো, বুঝেছিস? সৎ বাবা সুমির দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে বাইরের দিকে আসতে থাকে। সুমির মা তাহেরা বেগম তার হাজবেন্ড মনসুর মিয়ার পা জড়িয়ে ধরে, কারণ মনসুর মিয়ার হাতে বিশাল লাঠি। সেটা দিয়ে যদি সুমিকে মারা হয় সে আধা মরা হয়ে যাবে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাহেরা বেগম তার বরের পা জড়িয়ে আটকে রাখে। মনসুর মিয়া তাহেরাকে একটা লাথি দেয়, নিচে ফেলে দিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে আসলো। কোনো দিকে না তাকিয়ে সোজা সুমির কাছে গিয়ে দাঁড়ালো। সুমির চুল ধরে উঠোনে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে তাকে যখন মারতে যাবে তখনই দেখে সুমির পিছনে দুজন লোক দাঁড়িয়ে আছে। একজন বেশ সাদা চামড়ার ছেলে, আরেকজন স্বাভাবিক সুন্দর দেখতে। মনসুর মিয়ার এসবে কোনো মাথা ব্যথা নেই। সে ভেবেছে এরা দুইজন তার প্রতিবেশী, ঝামেলা দেখতে আসছে। মনসুর মিয়া বলল, কি ব্যাপার, তোরা এখানে মারামারি দেখতে আসছিস? খা, মেয়েকে আজ মেরেই ফেলবো। তোরা যা, অনেক ঝগড়া দেখেছিস। আমরা তো এখান থেকে এইভাবে যাব না। মানে ওই কি করছ তোরা? নাথিং টু সে, বাট ওয়াজ ইজ সামথিং। হালারপো, মজা নিতেছস? নিলয় কোনো কথা বলল না, একটু হাঁটু ভাঁজ করে নিচু হয়ে নিল। তারপর পায়ের কনভার্স জুতো থেকে সে নিজের সেফটিতে রাখা পিস্তল বের করে হাতে নিল। এলান ও মনসুর দুজনেই অবাক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। মনসুর বলে, কে তো আপনারা কে? নিলয় প্রশ্নের জবাব দিল না। সে ট্রিগার ধরে সোজা মনসুরের দিকে তাক করলো। ভিতর থেকে দৌড়ে তাহেরা বেগম আসে। নিলয়ের সামনে হাত জোর করে বসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, দয়া করে লোকটাকে মেরো না, তার তো কোনো দোষ নেই। বাচ্চা একটা মেয়ে থাকা সত্ত্বেও কে আমাকে বিয়ে করবে? আমার বাবা হয়তো তাকে বলেছিল কিছু দেবে, কিন্তু বাবা দেয়নি, তাই ওনার রাগ হয়েছে। আমাদেরকে মেরে যদি ওনার রাগ কমে তাহলে মারো, মেরে না ফেলা অবধি তো ওনার সাথে থাকতে পারবো। মরে গেলেই তো সব শেষ, তাকে মেরো না দয়া করে। ভাই, তাকে মাইরেন না, কারণ আমার মা এখনো ওনার স্ত্রী। এমনিতেই তিনি ডিভোর্সি ছিলেন, উনি মরলে আমার মা বিধবা হবে। চলে যান আপনারা। নিলয় পিস্তল নামিয়ে নিল। মনসুর মিয়ার কাছে এসে দাঁড়ালো। কিছু বলার আগেই পিস্তলের হাতলের পিছন দিয়ে গালে একটা বেশ জোরেই ঘুষি দিল মনসুরকে। মনসুর এক পাঞ্চে দূরে গিয়ে পড়ে। নিলয় পিস্তলে ট্রিগার টেনে বলল, শালা হারাম কর, সম্পর্ক বুঝিস, ভালোবাসা বুঝিস? তাকিয়ে দেখ ওদের দুজনকে, তাকিয়ে দেখ কতটা নির্যাতন করেছিস। ওনাদের খোলা পিঠের দিকে তাকা, তোর মারের দাগ পড়ে আছে। আল্লাহ তোর হাত পা সব দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে পাওয়ার ধান্দা বাদ দিয়ে কষ্ট করে খাবারের টাকা জোগাড় কর, দেখবি সেটাতে আল্লাহ বকরত দিচ্ছে। এভাবে কারো উপর নির্যাতন করবি তা তো হবে না। তোকে মারবো, না হয় এখনই পুলিশকে ডাকবো, দেখি তোর কোন বাপ আছে তোকে বাঁচাতে পারে। যাদেরকে এই নির্যাতন করলি তারাই তোকে বাঁচানোর জন্য কাঁদছে। তুই তো বহুত হারামি রে, তোর হাত দুটো কেটে ফেলবো, তারপর দেখি তোকে কে সাহায্য করে আর কাকে তুই নির্যাতন করিস। শোন, কুকুর স্বভাবের মানুষেরা কি করে জানিস? দুর্বলদের উপর নির্যাতন ক্ষমতা দেখায়। তুই যাতে মানুষ হলেও তোর মধ্যে কুকুরের ন্যায্য সবকিছু ভরা। তোকে তো আমি মেরেই। বাবা, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি সব দোষ আমারই। আমি আর এতদিনে এসব কিছু উপলব্ধি করতে পারিনি। তাহেরা, আমাকে মাফ করে দাও। সুমি, তুইও মাফ করে দে। ওরা দুজন দৌড়ে পাশে আসে। মনসুর ওদেরকে জড়িয়ে নেয়। তিনজন কাঁদছে। নিলয় এক পা দুপা করে পিছোতে থাকে। এলান বলল, বস, লোকটা যদি আবারও ওদেরকে নির্যাতন করে
করবে না। কিভাবে বলছো তুমি? সব চোখের পানি কখনো মিথ্যে বলে না, কিছু চোখের পানি ভিতর থেকে ভালোবাসা প্রকাশ করে। নিলয় এলানকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মায়া সোফাতে হেলান দিয়ে বসে আছে, অপেক্ষা করছে রিশানের জন্য। আবিরের কথা সে আর ভাববে না, কারণ আবির এখন মায়ার অতীত হয়ে গিয়েছে। মানুষ বড়ই বিচিত্রময়, অবিভক্ত আকর্ষণে কতই না ছন্দবিলাস, কিন্তু বিভক্তের পর সবকিছুই বিষাদগ্রস্ত। আমি ভালো থাকবো ভেবে সবাই মানিয়ে নিতে শেখে। কলিং বেল বেজে ওঠে। মায়া শব্দ শুনেই বসা থেকে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি দরজা খুলল। তাকিয়ে দেখে রিশান এসে দাঁড়িয়েছে, হাতে এক গাদা আইসক্রিম বক্স, পুষ্পতোড়া। মায়া আইসক্রিম প্রেমী, আবির খুব ভালো করে জানতো সেসব, কিন্তু রিশান জানে না। তবুও মায়ার জন্য এনেছে। মায়াকে দেখে সে জড়িয়ে ধরতে চাইল। মায়া আপাতত না করে দিয়ে বলে, আগে ভেতরে আসুন, হাত থেকে এসব রেখে ফ্রেশ হয়ে নিন। আর এত কিছু এনেছেন কেন? তোমার জন্য, আর থ্যাঙ্কস আমি কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিলে। কাছের মানুষদের ধন্যবাদ দিতে নেই, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানো তো মায়া, খুব ইচ্ছে ছিল এমন একটা বউ পাওয়ার যে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে। রিশান কথাগুলো বলেই মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। মায়া আইসক্রিমগুলো ফ্রিজে রাখছিল, রিশান এসে জড়িয়ে ধরে। মায়া স্ট্যাচু হয়ে গেল। রিশান কিছু না বলে মায়ার গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়া চোখ বন্ধ করল। চোখের সামনে সে আবিরকে দেখতে পায়। আবির হাঁটু ভাঁজ করে বলেছিল, মায়া, খুব ইচ্ছে আছে তোমাকে ব্যস্ততায় রেখে আমি দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরব। আমার ডান হাত তোমার ডান হাতের আলিঙ্গনে মিশে থাকবে, বাম হাত দিয়ে তোমার শাড়ি পরা খোলা পেটে আস্তে করে ভালোবাসার কম্পনতায় হাত বোলাবো। তুমি একটু কেঁপে উঠবে। আমার ঘামে ভেজা শার্টের সহিত আমার বুকে তোমার খোলা চুলের উন্মাদনায় পিঠ লাগাবে। আমি আরো শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে আমার কাছে টেনে নেব। তোমার কানের ঠিক নরম লতিতে আলতো করে ঠোঁট দিয়ে কামড় বসিয়ে ভালোবাসা সৃষ্টি করব। তুমি কিঞ্চিত লজ্জাবোধে আমাকে প্রেমের বকা দেবে। আমি তোমার নরম গালে চুমু এঁকে দৌড়ে চলে আসব। থাকবে আমার সেই আকর্ষণতাই ভালোবাসার পাখি হয়ে। মায়ার পায়ে আইসক্রিম গলে পড়তেই সে লাফ দিয়ে উঠল। তাড়াতাড়ি সেগুলো ফ্রিজে রেখে চোখের পানি মুছে নেয় মায়া। তারপর খাবার টেবিলে রিশানের জন্য খাবার বাড়তে থাকে। কি অদ্ভুত তাই না, জাগতিক নিয়ম। কারো জন্য স্বপ্ন দেখা হয়, কিন্তু বাস্তবে থাকে অন্য কেউ। স্বপ্নে থাকা মানুষটা কেবল শুধু স্বপ্নই থেকে যায়। মানুষ হত্যা করলেও তার স্মৃতি হত্যা কখনো করা যায় না। আবির ফারিয়ার গলির মধ্যে প্রবেশ করে। এগিয়ে আসতে থাকে ও। অনেক মেয়েরা আবিরকে ডাকলো, কিন্তু আবির কারো দিকে তাকালো না। ফারিয়ার কাছে যায়। তাদের বস একজন মেয়ের সামনে ফারিয়া দাঁড়িয়ে থাকে। ফারিয়ার গালে একটা চড়ের দাগ। লিডার মহিলাটি বলল, ওই মা, এত টাকা কম দিলি কেন? আজকাল কি ভালো পারো না, নাকি ব্যথা লাগে? বিটি, কাম করো বুঝলা, ভাত আর তো হইব না, কাম করে খাও। আবির সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল মহিলার দিকে ছুঁড়ে মারলো। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকে। মহিলাটি আবিরের মতো একজনকে টাকা ছুঁড়ে মারতে দেখে উত্তেজিত হয়ে বলল, বেটা, তুই তো আজ আমাদের নগরের বড় কাস্টমার। দেখ তো কোন প্রস্টিটিউটরে তোর ভালো লাগে, সবগুলো নিতে চাইলেই তোর। ফারিয়া, চলো। আবির কারো কথায় পাত্তা দিল না। ফারিয়ার হাত ধরে সে সেখান থেকে বের হয়ে আসতে থাকে। পিছন থেকে লিডার মহিলাটি বুঝতে পারে ফারিয়া একেবারে চলে যাবে, তাই সে বলল, ওটার দাম একটু বেশি ছিল, 5 লাখ। আবির ব্যাগ থেকে টাকা বের করে মহিলার মুখের উপর ছুঁড়ে মারে। তারপর একটা পেপার নিয়ে মহিলার হাতে কলম দিয়ে সাইন করিয়ে নিল। কাগজটা হাতে নিয়ে সে ওখান থেকে ফারিয়ার হাত ধরে বের হয়ে আসলো। ফারিয়া অবাক নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। বাইকের কাছে এসে ফারিয়াকে ইশারায় বাইকে উঠতে বলল। সেখান থেকে বের হয়ে আবির শহর ছেড়ে বেশ কিছু দূর একটি ছোট শহরে নিয়ে আসলো। ফারিয়াকে গাড়ি থেকে নামালো আবির। ফারিয়া এতক্ষণ কোনো কথা বলেনি। সে শুধু অবাক হয়েই আবিরের কথা ভেবেছে।
ফারিয়াকে বাইক থেকে নামিয়ে সে সামনে দাঁড়ালো। ফারিয়া বলল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ফারিয়া, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। কয়েক মাস হলো তার বিয়ে হয়ে গেছে। মানুষ হত্যা করলেও তার স্মৃতি হত্যা করা যায় না। আমিও পারছি না, কিন্তু আমি জেদি খুব, আমি পারবো না। যাই হোক, আমার ব্যাপারে অজানাই থাকুক। কিছু মানুষ আসে যারা খুবই স্পেশাল হয়ে থাকে, আর সেই স্পেশাল মানুষগুলো সবার থেকে আলাদা হয়। মাকড়সা তার জাল অ্যাবান্ডন জায়গাতে কেন বানায় জানো? কারণ তার জাল যেন কেউ নষ্ট না করে। মানুষ কেন কাউকে ভালোবাসে জানো? কারণ মনের খোরাক পূরণে। কিছু মানুষ ভিন্ন রকম, আর সেই ভিন্ন রকম মানুষদের ব্যাপারে অজানা থাকা ভালো। সবাই তো তার পরিচয় বাড়িয়ে বাড়িয়ে বলে, আর এই আবির কখনো তার পরিচয় বলে না। সবাই প্রকাশ্যে হিংস্রতা দেখায়, আর আমি দেখাই সবার আড়ালে। এই নাও টাকা, এখানে 1 কোটি টাকা আছে। এই ছোট শহরে যে কোনো একটি বাড়ি তুমি পেয়ে যাবে, থাকবে। শোনো, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবন কোনো একটা সেন্টেন্স বা বাক্য নয় যে তাকে ফুলস্টপ দিয়ে থামিয়ে দেবে। জীবন হলো একটা আলো, দিনেও জ্বলে, রাতেও জ্বলে। তাই সেই আলোকে নিভতে দেওয়া উচিত না। জীবনকে বারবার গুছিয়ে নিতে পারা মানুষগুলো হয় দার্শনিক। জীবন শুরু করো। ভালোর উদ্দেশ্যে কিছু খারাপ গোপন রেখে মিথ্যে বলে নতুন করে বাঁচাটা অন্যায় না। অন্যায় হলো নিজেকে তিলে তিলে মেরে ফেলা। সময় হলো তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা নেই, তোমার মতো বাকি সব মেয়েদেরকে ঠিকই নতুন করে জীবন শুরু করিয়ে দেব ইনশাল্লাহ। ভালো থেকো। আরেকটা কথা, প্রিয় মানুষ চলে গেলে জীবন থেকে তাকে ডাকবে না। ডাকবে তখনই যখন তুমি তাকে আজীবন ধরে রাখার ক্ষমতা অর্জন করবে। ভালো থেকো। হয়তোবা আবার নয়তোবা দেখা হবে। আবির বাইকে বসলো। হেলমেট পরে সে সেখান থেকে ফুল স্পিড তুলে চলে আসে। আবিরের এখন একটাই উদ্দেশ্য, সাজ্জাদ, হায়দার, হান্নুদেরকে মেরে ফেলবে। তারপর সে নিজেই নিজের সত্তাকে মেরে ফেলবে। কিন্তু তার আগে তার মা আর বোনের শুয়ে থাকা জায়গাটা নিয়ে নেবে। ভোর হতে আরেকটু সময় বাকি। পুরো দেশ এখন একটা খবরে আঁতকে উঠেছে, ব্যাংক ডাকাতি। কিন্তু কে করেছে কেউ জানে না। ওদিকে বড় জঙ্গলে নিলয় আর এলান এসেছে। একটি কার্ভেন দেখতে পেয়ে দৌড়ে আসে। সেখানে একটি লকার রাখা, ব্যাংকের লকার। নিলয়দের সন্দেহ ঠিক, হ্যাকার টাকা নিয়ে সোজা এই জঙ্গলেই এসেছিল। কারণ বড় লকার নিয়ে সে বেশি দূর যেতে পারত না। কিন্তু এখানে প্রমাণ পাওয়ার মতো কিছুই নেই। নিলয় পুলিশদেরকে ইনফর্ম করে দিয়েছে, সবকিছু একবার চেক করে চলেই আসবে। তখনই এলান ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি এলানের কাছে যায়। এলান ফোনের টর্চ জ্বালিয়ে কিছু একটা দেখিয়ে বলল, হোয়াট ইজ দিস বস? দেখি কি ওটা, তুলো। নিলয়ের হাতে দিল এলান একটি ব্রেসলেট। তবে ব্রেসলেটটা খুব চেনা চেনা লাগছে নিলয়ের, কিন্তু তেমন মনে করতে পারছে না। আপাতত সে ওটা পকেটে নিয়ে সেখান থেকে চলে আসে। সাজ্জাদ মাত্র বাসায় এসেছে। সাজিকা তার শ্বশুরের ঘর থেকে ক্লান্ত শরীর নিয়ে বের হয়ে আসলো। সাজ্জাদ নেশায় চুর হয়ে আছে। সাজিকার দিকে কোনো খেয়ালই নেই। সে বিছানায় গা এলিয়ে দেয়। সাজিকা কিছু না বলে সাজ্জাদের পা থেকে শু, গা থেকে কোট খুলতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে প্রীতি ব্যালকনিতে বসে আছে। এখনো রাতের অন্ধকার কাটেনি। কিছুটা আলো ছড়াছড়ি করছে প্রকৃতির মাঝে। ফজরের আজান অনেকটা আগে হয়ে গিয়েছে। পাড়ার ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ার জন্য বেরিয়েছে। কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে আলিফ বা তা ছায়ের বই। পিচ্ছি ছেলেদের মাথায় সাদা টুপি, মেয়েদের মাথায় হিজাব। প্রীতি অনেকদিন পর এমন দৃশ্য দেখল। আজ কেমন যেন ওর নিজের মনের দিক থেকে অন্যরকম লাগছে। খুশির বাতাস যেন ওর গায়ে এসে পড়ছে। ফুরফুরে মনটা আবিরের কথা মনে করিয়ে দেয়। আজ সকালটা যেন কেমন অন্যরকম লাগছে প্রীতির কাছে। সে কারণ খোঁজার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়। হঠাৎ সে প্রীতি 3তলা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। উত্তরি বাতাস আসতে শুরু করেছে। বোঝা যাচ্ছে বৃষ্টি আসার আহ্বান প্রকৃতির মাঝে যেন ফোনের মতো মিস কল দিয়ে জানিয়ে দিচ্ছে। প্রীতির আজ একটু খুশি খুশি লাগছে। হঠাৎ ওর কানে একটি বাইকের শব্দ ভেসে আসলো। বেশ জোরেই বাইক চলছে যেন।
প্রীতি শব্দের সংলাপ ছোঁয়ার চেষ্টায় ভিতের দিকে তাকালো। একজন হেলমেট পরে ওদের বাড়ির দিকে এগিয়ে আসছে, হয়তো কোনো পথিক যে বাইক নিয়ে সাত সকালে কোথাও যাচ্ছে। প্রীতি পাত্তা না দিয়ে বাড়ির ভিতরের দিকে ফিরতেই যাবে, সে সময় বাইকটি শাঁসা করতে করতে আবিরের বাড়ির নারকেল পাতার বেড়া দেওয়া মেন ফটকের সামনে এসে থামল। প্রীতি দৌড়ে রুমে প্রবেশ করে উত্তরের জানালার কাছে গেল। জানালার পাটা খুলে দিতেই আবিরের বাড়ির গেটটা ওর চোখে পড়ল। বাইক থেকে আবির নামলো, মাথায় তখনও হেলমেট। হেলমেট যখনই খুলতে যাবে তখনই ওর ফোন বেজে ওঠে, তাই হেলমেট না খুলে সে পকেট থেকে ফোন বের করে। তাকিয়ে দেখে টমাসের নাম্বার থেকে কল এসেছে। আবির রিসিভ করলো। ওপাশ থেকে টমাস বলল, হ্যালো ভিলেন, আই এম কামিং টু বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমরা আমাদের কাজ করব, নাসার সিস্টেম তোমাকে দিয়ে হ্যাক করাবো। ওয়েট অ্যান্ড সি, টুডে আই উইল কাম। টমাস ফোন কেটে দেয়। আবির কিছুটা অবাক হলো, কারণ ওর প্ল্যান ছিল অন্য কিছু। টমাসকেও সে ব্যবহার করবে, কিন্তু না, টমাস এখন আবিরকে ব্যবহার করতে যাচ্ছে। আবির আপাতত মাথা থেকে এসব চিন্তা বাদ দিয়ে বাড়ির মেইন গেটের দরজা ঠেলে দিয়ে খুলে নিল। দরজার বেড়া বাঁশের চটা দিয়ে বানানো। আবির দরজা খুলে দিয়ে আবারও বাইকের উপর বসলো। বাইক স্টার্ট দিয়ে ও ভিতরে প্রবেশ করে। প্রীতি বেশ আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে বাইকারের দিকে। 5:30 বাজে, সকাল এখন। এত সকালে আবিরের বাড়িতে এমন দামি পোশাক আর দামি বাইক নিয়ে কে আসবে? আর কারো কাছে অনুমতি না নিয়ে কোনো দিক না তাকিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রীতিকে বিষয়টা বেশ ভাবায়। প্রীতি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দৌড়ে বাড়ি থেকে বের হয়। 1 মিনিটের মধ্যে সে বাড়ির বাইরে আসে। একটা লাঠি নিয়ে সে তাড়াতাড়ি আবিরদের বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাইকারটি তখনও মাথায় হেলমেট পরে বাড়ির এদিক সেদিক তাকাচ্ছে। বাড়ির সামনে চালের টালি অনেকগুলো খসে পড়েছে। বৃষ্টির কারণে ভিতের মাটিগুলো যেন গলে গেছে। বাড়ির সামনে একটি পাতাবাহার গাছ ছিল, সেটা বেশ ভালোভাবেই পরিচর্যা হয়েছে। প্রীতি পিছনে দাঁড়িয়ে লোকটার মতলব বোঝার চেষ্টা করলো, ভালো ঠেকছে না দেখে। প্রীতি লাঠি তুলে মাথায় মারার সময় বলা শুরু করে, এই ছেলে, কে আপনি? এভাবে চোরের মতো অন্যের বাড়িতে? প্রীতি পুরো কথাটা শেষ করতে পারল না। আবির বুঝে গিয়েছিল ওর পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাই আগেই হেলমেট খুলতে খুলতে পিছনে ঘুরে দাঁড়ায়। আর এমন সময় ওর মাথায় আস্তে করে লাঠির বাড়ি পড়ে। মাথায় হালকা আঘাত পেয়ে আবির হাত দিয়ে বলল, আরে মারবি নাকি? এত জোর হয়েছে কবে তোর হাতে? প্রীতি যেন লাফ দিয়ে উঠল। হাত থেকে কখন যে লাঠি পড়ে গেছে প্রীতি খেয়াল করেনি। সে স্তব্ধ হয়ে সামনে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আবিরকে সে আজ দেখবে কখনো কল্পনাতেও মনে করেনি। আবির প্রীতির হাঁ হয়ে তাকিয়ে থাকা দেখে বলল, কি ব্যাপার, কুমিরের মতো করে তাকিয়েছিস কেন? আসতে না আসতে আমাকে পিটানো শুরু করেছিস? বলছি বাড়িতে কি রোজ মাংস খাইতি? এত জোরে কেউ মারে? প্রীতি মন্ত্রমুগ্ধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ওর দিকে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? প্রীতি কোনো কথা বলল না। আবির ভালো করে তাকায়। প্রীতির চোখ ছলছল করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রীতির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়া শুরু করলো। আবির কিছু বলার আগেই সে লাফ দিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়ে বলল, তুই এসেছিস? এতদিন কেন আসিসনি? জানিস তোকে কতটা মনে করেছি আমি। রোজ এখানে এসে বসে থাকতাম, তোকে খুঁজতাম, ভুলে যেতাম তুই যে নেই, তবুও খোঁজার চেষ্টা করতাম। তোকে আর যেতে দেবো না আমি। ওরে পাগলি, কাঁদছিস কেন? মরিনি, বেঁচে আছি বলেই ফিরে এসেছি। তুই মরার কথা বলিস কেন? আমাকে ছেড়ে তোকে কোথাও যেতে দেবো না। বুঝেছি, ছাড়। আজকে তুই ঝাড়ি দিয়ে কথা বলছিস না কেন? তোর ঝাড়ি, তোর বোকাগুলো আমি যে ভীষণ মিস করি। আবির প্রীতিকে ছাড়িয়ে নিল। প্রীতি আবিরের দিকে তাকালো, কপালে হালকা ফুলে গেছে। প্রীতি হাত দিয়ে ছুঁয়ে দিতে যাবে, তার আগে আবির থামিয়ে দেয়। প্রীতির হাতে হেলমেট ধরিয়ে মা আর বোনের কবরের কাছে গেল। কবরের দিকে কিছু সময় তাকিয়ে থাকতেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে আবিরের। কবরের মাটিতে হাত বুলিয়ে আবির দোয়া করল।
তারপর সেখান থেকে উঠে প্রীতির কাছে গিয়ে বলল, ডাক তোর বাবার তোর ছোট চাচাকে, সাথে ওনার ছেলে আর উকিলকেও ডাকতে বলবি। ওনাদের 2 কোটি টাকা আমি দেব, প্রয়োজনে জমিটা আমার হবে। তুই টাকা এনেছিস? না হলে এখানে আসতাম না কখনো। এত তাড়াতাড়ি তুই টাকা জোগাড় করলে কি করে? হ্যাক করে। তোকে মিথ্যা বলবো না, আবার তোকে এই ব্যাপারে বেশি কিছুও বলবো না। সর সামনে থেকে, এক এক করে সব শোধ নেব। সাজ্জাদের সাথে আজ দেখা হবে। আবির কথাগুলো বলে প্রীতির সামনে থেকে চলে যায়। আবির বাড়ির বাইরে থেকে বের হলো। তারপর অর্ক গাড়ি নিয়ে বের হয়েছে। রিফাতকে মাত্র 10 কোটি টাকা দিয়েছে, আর বাকি টাকা সে সব নিয়ে নতুন শহরের দিকে এগিয়ে যায়। রিফাতও সাথে আছে। রিফাত কিছুই বুঝতে পারছে না অর্ক কোথায় যাচ্ছে। সে শুধু প্রশ্ন করেছিল অর্ককে, কোথায় যাচ্ছি আমরা? আপাতত এই শহর থেকে বের হব, অন্য কোথাও টাকাটা রাখবো, তারপরে দেখা যাবে। অর্ক গাড়ির স্পিড তোলে। গাড়িটা বেশ গতিতেই এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটি কালো রঙের বাইক ওদের থেকেও আরো বেশি স্পিডে অর্কদের গাড়ির সামনে বেশ কিছুটা দূরে গিয়ে থামার সিগন্যাল দেয়। আড়াআড়িভাবে বাইকারটি তার বাইক রাখলো রাস্তার মাঝখানে। অর্ক তাড়াতাড়ি ব্রেক কষল গাড়িতে। ওর ফোনে মেসেজ টিউন বেজে ওঠে। অর্ক গাড়ি থেকে নামার আগে মেসেজটি চেক করলো। হ্যালো অর্ক, তোমার লোকেশন ট্র্যাক করা আমার কাছে কঠিন ব্যাপার না। আমি তোমার সব খবর জানি। তোমরা মিলে শাপলা ব্যাংকে যে ডাকাতি করেছো সেটা আমি অনেক আগে থেকেই জানি। তোমাদের কাছে এখন 90 কোটি টাকা আছে, সেটা আমাকে দিয়ে দাও। আর আমাকে চিনতে পারছো তো? তোমার ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ করতাম, সে আমি। টাকাটা আমাকে দিয়ে দাও, প্রয়োজন মতো তুমিও পাবে। আর না হলে বুঝতেই পারছো কি হতে পারে তোমাদের। অর্ক মেসেজটা পড়ে। সে বুঝে যায় সামনে থাকা লোকটা আসলে কে। মুখে কালো হেলমেট, হাতে পায়ে কালো মোজা। অর্কদের দিকে হেঁটে আসতে থাকে। রিফাত বলে, কে উনি? আর এভাবে তুই নার্ভাস হচ্ছিস কেন? অর্ক কোনো কথা বলল না। সে গাড়ি থেকে নেমে পেছনে ডিকির কাছে যায়। অচেনা ব্যক্তিটি ক্রমশ ওদের কাছে আসে। অর্ক ভয় পেয়ে টাকাগুলো বের করে ব্যাগসহ ব্যক্তিটার দিকে এগিয়ে দেয়। রিফাত কিংবা অর্ক কেউ এই অপরিচিত ব্যক্তিকে চেনে না। ব্যক্তিটি টাকার ব্যাগ নিয়ে অর্কের দিকে তাকালো। লোকটা মনে মনে হাসছে, কারণ অর্কের চোখে মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ ব্যক্তিটি স্পষ্ট দেখতে পারছে। ব্যক্তিটি কিছু সময় অর্কের দিকে তাকিয়ে সেখান থেকে খুব দ্রুত চলে যায়। 1 মিনিটের মধ্যেই বাইক নিয়ে সর্বোচ্চ গতিতে সেখান থেকে যেন অদৃশ্য হয়ে যায় আগন্তুকটি। অর্ক যেন হাঁফাচ্ছে। রিফাত তাড়াতাড়ি বের হয়ে আসলো। কি হয়েছে? কেউ তোর টাকাগুলো এভাবে নিয়ে গেল? তুই কিছু বললি না? তোর লোক নাকি? আমি নিজেই তাকে চিনি না। মানে কি? আমি তো ভাবলাম তোর পরিচিত কি হবে, তাই কিছুই বলিনি। কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছিল তুই ভয় পেয়ে আছিস। কেন? আমি সত্যি বলছি, আমি তাকে চিনি না। ও ছেলে নাকি মেয়ে সেটাই তো জানি না, বোঝাও যায়নি। কখনো কথা হয়নি, শুধু সে আমাকে মেসেজ পাঠাতো। এটা শিওর সে এসছিল, সে নিলয় ভাইকে মারতে চায়। আর নিলয়ের মতো করে সব কিছু নিজের করে নিতে চায়। নিলয় থাকলে সে পারবে না, কারণ নিলয় তাকে বাধা দেবেই। ওর প্রথম মেসেজেই ইঙ্গিত এটাই ছিল। কিন্তু তুই তো নিলয়ের লোক, তাহলে কেন তাকে বেছে নিলে? আসলে কিভাবে আমি জানি না, লোকটা আমার ব্যাপারে জানে। তোর ব্যাপারে জানে? কি জানে বল। আমিও নিলয়কে সরাতে চাই, আর এটা কেউ না জানলেও ওই আগন্তুক জানে। কি? কেন সরাতে চাস? আর সে জানলো কি করে? নিশ্চিত তোর পরিচিত কি হবে। আসলে আমিও বড়লোক হতে চাই নিলয়ের থেকে, তাই নিলয়ের থেকে চলে এসে তোকে আর আবেরকে নিয়ে আমি বড়লোক হওয়ার মিশনে নামি। কিন্তু মাঝখান থেকেই আগন্তুক সব কিছু জেনে যায়। তোকে সবচেয়ে বেশি কে জানে? নেহা ভাবি, কারণ ওনার সাথে সখ্যতা গড়ে উঠেছিল। নেহা নয় তো? দূর, এটা কখনো সম্ভব না। নেহা কেন হবে? বাদ দে,
আবিরকে খুঁজে বের কর। টাকা ম্যানেজ করতে হবে আমাদের, তাকে সবটা বলতেই হবে। চল, ভেবে লাভ নেই আর। অর্ক আর রিফাত সেখান থেকে চলে আসে। ওদিকে এলান বসে আছে নিলয়ের পাশে। পিছনে মাসুম আর সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয়ের হাতে একটি ব্রেসলেট। কেমন যেন একটু চেনা চেনা মনে হচ্ছে ওর। বেশ কিছু সময় ধরে হাতে নিয়ে নাড়িয়ে দেখছে। হঠাৎ এলানের একটি ফোন আসে। নিলয়ের দিকে তাকিয়ে বলল, বস, রবার্ট স্যারের ফোন আসছে। ওকে, কথা বলে আসো। এলান চলে যায় সেখান থেকে। নিলয় ব্রেসলেটটি হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মাসুম আর সিয়ামের দিকে তাকিয়ে বলল, নেহা কোথায়? জানি না ভাই, খুব সকালে বের হয়েছিল, এতটুকু জানি। ব্রেসলেটটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমারও চেনা মনে হচ্ছে। অর্ক কোথায়? সে কেন আসছে না? কাল রাতে ডেকেছিলাম, আসেনি। কাহিনী কি ওর? মনে পড়েছে, ব্রেসলেটটি অর্কের। নেহা ভাবি তাকে ভাই হিসেবে পরিয়ে দিয়েছিল গিফট করে। কি মানে? তুই শিওর এটা অর্কের? আমাদেরও দিয়েছিল। তুমি ছিলে না সেদিন? নেহা ভাবি পরিয়ে দিয়েছিল। দেখো নিচে এন লেখা, মানে ব্রেসলেটটি পরলে তোমার কথা যেন স্মরণ থাকে, সেজন্য এন দেওয়া। নেহা ভাবিও পরে। তুমি এটা কোথায় পেয়েছো? পেয়েছি। বস, রবার্ট স্যার দেশে আসছেন আজকে বিকেলেই। মানে তিনি আপনার সাথে সরাসরি দেখা করবে। কিছুক্ষণ পর বের হবেন। এখানে এসে তিনি সব কিছু বলবে। কেউ কোনো কথা বলল না। ওদিকে টমাস অলরেডি বের হয়ে পড়েছে বাংলাদেশে আসার জন্য। সরাসরি সে ভিলেনের সাথে দেখা করবে। ভিলেনকে এখন তার প্রয়োজন, কেননা টমাসের ব্যাংক হ্যাক করার ইঙ্গিত দিয়েছে ব্ল্যাক উইজার্ড। উইজার্ডকে খুঁজে বা তাকে থামানোর জন্যই ভিলেনকে দরকার। ওদিকে রবার্টও চিন্তিত। ওর স্যাটেলাইট হ্যাক করার হুমকি দিয়েছে ব্ল্যাক উইজার্ড, যার জন্য রবার্টের দরকার একজন দক্ষ হ্যাকার। আর সেটা ওর লোক মানে এলান খুঁজে পেয়েছে। রবার্ট আসছে ডেভিলের কাছে। ডেভিল পারবে সবকিছু থেকে তাকে বাঁচাতে। কিন্তু প্রশ্ন হলো ব্ল্যাক উইজার্ডটা কে, আর সে আসলে কি চায়? এখন আসল খেলোয়াড় হলো ব্ল্যাক উইজার্ড। নিলয়, কাউকে খুঁজে বের করতে পেরেছো? তেমন কিছু জানা যায়নি। মাসুম, অর্ক কোথায়? যাই না, তবে ডাকতে হবে। ডাক। ওর সাথে বোঝাপড়া আছে। তোরা কেউ জানিস আমি এই ব্রেসলেটটা কোথায় পেয়েছি? না তো, কেন? জঙ্গল থেকে যখন ব্যাংক হ্যাকারদের পিছনে যাই, তখন জঙ্গলে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখি। ওটার কাছে যেতে আশেপাশে খুঁজে আমি এই ব্রেসলেটটা পাই। বস, আর একটা জিনিস পেয়েছিলাম, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম। এলান কথাটা বলে পকেট থেকে কি যেন একটা বের করে। সবাই সেদিকে তাকায়। দেখে এলান একটি 1000 টাকার নোট বের করে সামনে ধরল। নতুন 1000 টাকার নোট। টাকাটা আমি ওখান থেকে পেয়েছি, মানে যেখানে পিকআপ ভ্যানটি রাখা ছিল। আমি শিওর ব্রেসলেট যার, টাকাটাও তার। হয়তো টাকা বের করতে গিয়ে ব্রেসলেটটি সেখানেই পড়ে যায়। মাসুম, অর্কের সাথে দেখা কর। আমার ওকে চাই, খুব দ্রুত। অর্ক কি করেছে? সবাই ঘুরে নেহার দিকে তাকায়। নেহাকে দেখে মাসুম প্রশ্ন করে, ভাবি তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? কোথায় আবার, বাড়িতেই তো ছিলাম। তোমাকে দেখেছিলাম তাড়াতাড়ি বের হতে। কোথাও যায়নি। লাবণ্য, এখন কি শীতকাল? মানে শীতকাল কেন হবে? কি বলছো তুমি? আচ্ছা, আমাকে কি অনেক বোকা মনে হয় তোমাদের? বোকা কেন মনে হবে? তাহলে আমি মানুষ চিনতে বোকামি কেন করছি? কি বলো বস এসব? বাদ দে। কিন্তু এখানে শীতকালের কথাটা কেন আসলো? নেয়া হাতে মোজা পড়ে আছে, কালো মোজা। ভাবলাম শীতকাল এখন। নিলয় কথাটা বলে থামলো। সবাই নেহার দিকে তাকায়। নেহার হাতে কালো মোজা পরা, কিন্তু সে কেন পড়ে আছে এটা নেহা ছাড়া কেউ জানে না। লাবণ্য প্রশ্ন করে, নেহা, তোমার হাতে এটা কেন? হঠাৎ মোজা পরার কারণ কি? নেহা কোনো কথা বলল না। সে সবার দিকে তাকালো। কি করবে বা কি বলবে নেহা বুঝতে পারছে না। সে ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে হাত পিছনে করল। লাবণ্য কয়েক মিনিট পর নেহা চুপ থাকা দেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় ইশারা করে লাবণ্যকে নেহার হাত দেখতে বলে। লাবণ্য এগিয়ে যায়।
দেখি তোমার হাত। লাবণ্য তুলে দেখে নেহার ডান হাতে মোজা নেই, সামান্য একটু কাঁটা। নেহা হাত বাড়িয়েই আহ করে উঠল। মাসুম বলল, কি হয়েছে ভাবি, হাত কাটা কেন? বাসায় একটু কাজ করতে গিয়ে কেটে গেছে। নিলয় চিন্তা করবে বলে মোজা পরে এসেছি, কিন্তু তোমরা এভাবে প্রশ্ন করবে ভাবিনি। ও আচ্ছা, বাসায় যাও, চিন্তা নেই, মেডিসিন লাগিয়ে নিও। নেহা রুম থেকে বের হলো। লাবণ্য নিলয়ের কাছে আসে, নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় লাবণ্যকে বলে, নেয়ার পিছনে কোনো একজন অপরিচিত কাউকে পাঠাও। কেন? যা বললাম তাই করো, দরকার আছে। নেহা রুম থেকে বেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, চুল সরানোর প্ল্যান করে কান থেকে দুল খুলে নিয়েছিলাম। চুলের কারণে দুল আছে কিনা কানে কেউ দেখতে পায়নি। দুল দিয়ে হাত কেটে নিলাম, তারপর সামলে মেলে দিতেই কেউ আমার প্ল্যান বুঝলো না। জিনিয়াস আমি। উদ্দেশ্যহীনভাবে যেতে থাকে। তারপর নেহার উপর নিলয়ের সন্দেহটা বেড়ে যায়, কারণ সদ্য হাত কাটা নেহার, আর নিলয় কখনো নেহাকে বকা দেবে না। নেহা এটা ভালো করেই জানে। আরও সন্দেহ বাড়তে থাকে অর্কের উপর। অর্কের দেওয়া ব্রেসলেট জঙ্গলে গাড়ির কাছে কি করছিল, সবকিছু নিলয়ের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিলয় চাইলেই সব ফেলে দিতে পারছে না। এদিকে এলানো জানিয়ে দিয়েছে রবার্ট বাংলাদেশে আসছে। আবির ওদের চাচাদের সামনে দাঁড়িয়ে আছে। নিয়াজ, মুয়াজের আর ওদের ছেলেসহ প্রীতিও দাঁড়িয়ে আছে। নিয়াজ আবিরকে দেখে অবাক দৃষ্টিতে বলল, তুই এখানে কেন? আমার জমির টাকা নিয়ে এসেছি। টাকা? তুই এত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করলি কিভাবে? টাকা কিভাবে পেয়েছি সেটা বড় কথা না, টাকা এনেছি এটা আসল কথা। ছোট চাচার কথা শুনে আবির মুচকি হাসল। আবির পিছন থেকে পিঠ থেকে একটি ছোট্ট ব্যাগ নামালো ওনাদের সামনে থাকা টেবিলের উপর। ওরা সবাই এমন ছোট্ট ব্যাগ দেখে হাসে। নিয়াজ সাহেব বলল, এই ছোট ব্যাগে 2 কোটি টাকা, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা এত সহজে খারাপ হবে না, ম্যাজিক দেখুন। আবির ছোট্ট ব্যাগের নিচের অংশে একটু সুইচ চাপ দিতেই ব্যাগটি বড় হয়ে গেল, আর ফুলে আছে ব্যাগটি। আবির ব্যাগের চেন খুলে টাকা বের করতে লাগলো। ওরা সবাই নতুন কচকচে টাকা দেখে চোখ কপালে তুলে চেয়ে আছে। ছোট চাচা টাকাতে হাত দিতে যাবে, তার আগেই আবির বলল, ডোন্ট টাচ মাই মানি। আগে আমার জমির দলিলে সাইন করুন, তারপর টাকায় হাত দিন। কিন্তু এত টাকা তুই কোথায় পেয়েছিস? আবির কাউকে কৈফিয়ত দেন এখন। আমার দেরি হয়ে যাচ্ছে, টাকা নিন, দলিল দিন। ওকে। দলিল নিয়ে আবির টাকাগুলো টেবিলের উপর ঝেড়ে ফেলল। 2 কোটি টাকা এভাবে দেখবে বা আবির জোগাড় করবে সেটা কোনোদিনও কল্পনা করেনি তারা। আবির দলিল ব্যাগে ঢোকালো, তারপর আবার ব্যাগের সুইচ চাপ দিয়ে ছোট সাইজ করে নিল। তারপর কাঁধে ঝুলিয়ে বলল, আমি যেন আমার জমির আশেপাশে কোনো কুকুরকে না দেখি। আবির, তুই আমাদেরকে কুকুর বললি? যে কুকুর হয় সে ঠিক কুকুরের মতো করেই চিন্তা করে। আমি এমনই কুকুরের কথা বলেছি, অথচ আপনারা নিজেদেরকে ভাবলেন। বড় হয়েছেন, এখনো নিজেদেরকে কুকুর ভাবা থেকে বদলাতে পারলেন না। তোকে আমাকে এখন কারো কিছু করার ক্ষমতা নেই। আসি, চলে যাচ্ছি। আবির, কোথায় যাচ্ছিস তুই? আমি শোন। আমার জায়গাতে ফিরে যাচ্ছি, যেখানে আমার রাজত্ব চলে। আবির, তুই এভাবে যেতে পারিস না। যাচ্ছি না, আজ সারাদিন এখানে থাকবো, কিছু কাজ আছে। পুরনো জায়গাতে যাব, তারপর চলে যাবে এখান থেকে। আমিও যাব তোর সাথে। প্রীতি, কি বলছিস তুই? বাবা, আমি আবিরকে অনেক ভালোবাসি, আমি ওর সাথে যেতে চাই। নিয়াজ সাহেব বসা থেকে উঠে আসলো প্রীতির কথা শুনে। প্রীতিকে কষে একটা চড় দিলেন তিনি। আবির প্রীতিকে বলল, যদি কখনো ফিরে আসি তবে তোকে নিয়ে যাব, আর সে অবধি আমার জন্য অপেক্ষা করতে হবে তোর। ভালো থাকিস, হয়তো রাতে দেখা করব, সে অবধি বিদায়। আবির কথাগুলো বলে বাইকের কাছে আসলো। বাইক স্টার্ট দিয়ে সে নিজের এলাকা থেকে বের হয়। আবারও আবিরের ফোন বাজতে থাকে। বাইক থামিয়ে সে দেখলো রিফাতের কল। আবির ফোন রিসিভ করে। ওপাশ থেকে রিফাত জানায়,
আবির, অর্কের কাহিনী আমার একদম ভালো লাগছে না। সে আর একজন অচেনা কেউ মিলে আমাদের সাথে খেলা করছে। হয়তো তোর কোনো বড় সমস্যা হতে যাচ্ছে। তুই যেখানে থাকিস আপাতত সাবধানে থাকিস। আবির কিছুই বলে না, সে ফোন কেটে দেয়। আবির থানায় এসে পৌঁছালো। থানায় প্রবেশ করে সে কুদ্দুসকে খুঁজতে লাগলো, কিন্তু কুদ্দুস থানায় নেই। সে হান্নু সাহেবের কাজের জন্য বাইরে গেছে। থানার এক হাবিলদার এসে আবিরকে জানায়, স্যার তো নেই, এমপি স্যারের কাজে বাইরে আছে, আপনি পরে আসতে পারেন। আবির বাইরে বের হয়। আবারও ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে দেশি একটি নাম্বার। আবির রিসিভ করলো। ওপাশ থেকে ইংরেজি ভাষায় বলল, বিলেন, আমি টমাস, বাংলাদেশে এসে গিয়েছি। কোথায় তুমি? আপাতত কোনো হোটেলে থাকুন, সময় হলে আমি খুঁজে নেব, তবে আজ রাতে আপনার সাথে দেখা হবে, রাখি। আবির ফোন কেটে দিল। এখন অপেক্ষা শুধু রাতের। আবির তার বাইক নিয়ে চিরপরিচিত ছোট্ট পার্কের মধ্যে আসে। সেই গাছের নিচে বেঞ্চ এখনো আগের মতোই আছে, শুধু সেখানে আবির আর মায়া নেই। সেখানে বসে আছে দুজন মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা মেয়েটার হাত ধরে আছে, দূরে তাকিয়ে স্বপ্ন দেখছে একসাথে সারা জীবন থাকবে। আবির পাশ কাটিয়ে যাওয়ার সময় মুচকি হাসল। কতই না স্মৃতি আবিরের জড়িয়ে আছে এই জায়গাতে, তার মায়াকে নিয়ে। আবির কিছু দূর এগিয়ে যায়। একটা ছেলের কাঁধে একটা মেয়ে মাথা রেখে আছে। ছেলেটা বাদাম ছুলে মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আবির আবারও হাসল। মায়া এমন করে কাঁধে মাথা রেখে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ সে অন্যের কোলে মাথা রেখে সংসার গুছিয়ে রাখার আলাপে ব্যস্ত। আর আবির, সে এখন ছন্ন ছাড়া, টাকাই সবকিছু। টাকা আছে মানে ভালোবাসা, মিলন অবধারিত। যার টাকা নেই তার কাছে বাদামের খোসাও যেন সোনার মতো। একটি অন্ধকার রুম, চার দেওয়ালে কতগুলো কম্পিউটার সেট আপ করা, স্মার্ট পিসি ঝোলানো। মাস্টার কিবোর্ড দিয়ে একজন সবকিছু নিয়ন্ত্রণ করছে। একটা বড় মনিটর অন হলো। ওয়ালপেপারে বড় বড় অক্ষরে লেখা ব্ল্যাক উইজার্ড। তার মানে হলো ইনি হচ্ছেন ব্ল্যাক উইজার্ড। কিন্তু কে? ব্ল্যাক উইজার্ড রবার্টের স্যাটেলাইট 101কে প্রায় কবজাতে নিয়ে এসেছে। রবার্ট বাংলাদেশে আসার জন্য বেরিয়েছে। ওর ফোনে একটি বার্তা আসলো। বার্তায় লেখা, স্যাটেলাইট 101 এখন অর্ধেক আমার নিয়ন্ত্রণে। একজন মানুষ আছে যে তোমার স্যাটেলাইট আমার থেকে ছিনিয়ে নিতে পারে। সে হলো ডেভিল। আমার ডেভিলকে চাই। যদি তুমি আমাকে এনে দিতে পারো, আমি তোমার স্যাটেলাইট ফেরত দেব, কথা দিচ্ছি। মনে রেখো, ব্ল্যাক উইজার্ড একবার যাকে কথা দেয় সেটা কখনো নষ্ট করে না। রবার্ট ভয় পেয়ে যায়। ওনার গলা মুখ সব যেন শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। বিপি বেড়ে যেতে থাকে। এমন নিউজ শুনবে রবার্ট কখনো কল্পনা করেনি। সে ডেভিলকে পাওয়ার জন্য আরো মরিয়া হয়ে উঠল। কিন্তু কে এই ব্ল্যাক উইজার্ড? টমাস হোটেলে এসে বিছানায় বসলেন। বাংলাদেশে সে প্রথমবার এসেছে। 5 তারা বিশাল হোটেল। টমাস রিল্যাক্স মোডেই আছে। এমন সময় ওর ফোনে একটি বার্তা আসে। সেখানে লেখা, তোমার নামে নিজস্ব ব্যাংকের যত টাকার অ্যাকাউন্ট আছে সে টাকার অর্ধেকটা আমার কবজায়। বিশ্বাস না হলে নিজেই খোঁজ নিয়ে দেখতে পারো। পুরো টাকা অ্যাকাউন্ট এখনো আমার কবজায় আসেনি, তবে চিন্তা নেই, চলে আসবে। আমি ইচ্ছে করেই পুরোটা নিজের কাছে রাখলাম না, কারণ আছে। আমাকে তুমি নিজে থামাতে পারবে না, তবে তোমার সাথে এমন একজন আছে যে আমাকে থামিয়ে খুঁজেও বের করতে পারবে, আর সে হলো ভিলেন। আমার ভিলেনকে চাই। তার বদলে তুমি তোমার ব্যাংকের জব টাকা ফেরত পাবে, কথা দিচ্ছি। ব্ল্যাক উইজার্ড কখনো কথার খেলাপ করে না। তোমার সব টাকা ফেরত পেতে চাইলে ভিলেনকে আমার কাছে দিতে হবে। প্রয়োজনে তোমার সব কিছু ফেরত পাবে, তাই আমার ভিলেনকে চাই, আর সেটা কালকেই। মনে রেখো, ভিলেনকে যদি না দাও তাহলে তুমি তোমার সব কিছু হারাবে। টমাস লেখাগুলো পড়ে যেন চমকে উঠল। সে তাড়াতাড়ি তার অফিসে খোঁজ নেয়। ব্ল্যাক উইজার্ডের কথাই সত্য, সব অ্যাকাউন্ট তার কবজায়। অন্যদিকে রবার্টও খোঁজ নিয়ে দেখছে স্যাটেলাইট ব্ল্যাক উইজার্ডের কবজাতে, তবে তা পুরোপুরিভাবে না। ফেরত নিতে গেলে রবার্টকে দিতে হবে ডেভিল নামক হাতিয়ারকে, আর টমাস দেবে ভিলেনকে। কিন্তু কে এই ব্ল্যাক উইজার্ড? অর্ক নিলয়ের সামনে এসে দাঁড়ায়। পিছনে মাসুম আর সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয় একটি সিগারেট জ্বালালো। একটি রুমে নিলয়, এলান, সিয়াম, অর্ক, মাসুম, নেহা, লাবণ্য আর রিশান দাঁড়িয়ে আছে।
সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় অর্কের দিকে তাকিয়ে বলল, মাসুম, অর্কের মনে হয় পানি পিপাসা পেয়েছে, ওকে একটু পানি দে। না ভাই, আমি কিছু খাবো না। কেন ডেকেছো বলো? অনেক কাজ আছে। কি কাজ? ভাইয়ের ওপরে কেউ নজর রাখছে, সেটা খবর আমার নিতে হবে। হা 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 হা। বলতো অর্ক, হাহা করে কেন হাসলাম? ডেভিল যখন হাহা করে হাসে তখন সেটা ধ্বংস বয়ে আনে। নিলয়, ব্যাংক ডাকাতির খবর তুমি এখনো বের করে দিলে না। খবর কি হবে? ব্যাংক ডাকাতির লোক তো সামনেই দাঁড়িয়ে আছে। মানে কে ভাই? ছাড় এসব, কি খাবি বল? কতদিন তোর সাথে দেখা হয়নি, খাওয়াও হয়নি, আড্ডাও হয়নি, টাকাও দিই না, অল্প দিই, সে বেশি দেয় তোকে, তাই না? মানে ভাই, তুমি এসব কি বলছো? মাসুম সিয়াম, অর্ককে আপাতত সামান থেকে নিয়ে যা, পরে ওর সাথে শেষ কথা হবে। ভালো লাগছে না রে। সবাই রুম থেকে চলে যাও। লাবণ্য, মাসুম আর সিয়াম থাকবে। অ্যালান, যা, তোর স্যারকে নিয়ে আয়, দেখা হবে। নিলয়ের কথা মতো সবাই চলে গেল। লাবণ্য কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, একটা মাইন্ড গেম খেলবো, সবাই রেডি থেকো।